আমি চাইছিলাম তোমাকে সব বলবো, কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়ে গেল। রিয়া বলল, কিছু কিছু মানুষ ভেবেচিন্তে সবকিছু করার পরেও বলে, ইস আমি যদি চিন্তা করে সবকিছু করতাম, অথচ সে সবকিছু আগে থেকেই প্ল্যান করেই এইসব করছে। আমি বললাম, যত পারো বলো, সময় খারাপ আমার, তবে এখন এটাই শুধু বলবো, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। রিয়া বলল, এই ভালোবাসা তো আবার দেহের জন্য না। আমি বললাম, খুব আঘাত দিয়ে যে তুমি কথা বলবে আমাকে, আমি ভাবতেও পারি নাই। আমি জানতাম সবাই আমাকে অপমান করার পরেও তুমি করবে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। রিয়া বলল, তোরে অপমান করবো না তো কোলে নিয়ে নাচবো? তোরে দেখলেই আমার কেমন জানি এখন ঘৃণা লাগে। আমি বললাম, এক সময় ছিলাম ভাই, আপনি বলে ডেকে সম্মান করতো, কিন্তু এখন তুই। আসলে আমি খুব খারাপ ব্যক্তি। রিয়া বলল, যেখানে বসে আসিস না, চুপ করে বসে থাক, নইলে লাথি মেরে ফেলে দিব। কুত্তার বাচ্চা, আমার জীবনটা নষ্ট করে ভালো সাজার অভিনয় করা হচ্ছে। আমি হাসতে হাসতে বললাম, ভালোবাসা আছে বলেই তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসা আছে বলেই তোমার প্রেমে মগ্ন আমি। শেষে শুধু এটুকুই বলবো, রিয়া, ভালোবাসা শূন্য, তুমিহীন আমি অপূর্ণ। যত পারো অপমান করে নাও, আমি চলে গেলে আর কাকে অপমান করবে তুমি? রিয়া বলল, তোর মুখে ভালোবাসার কথা মানাই না, তুই একটা নিকৃষ্ট পশু। তোর থেকে বনের পশুগুলোও ভালো আছে, ওদের খাবার দিলে কথা মানে, আর তুই কি বলবো বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। হঠাৎ রাসেল এসে বলল, এসব বলিস না, বেচারা মন খারাপ করবে। রিয়া রাসেলকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আজ দায় করিস না কেন? ওকে যেন আমি আর কোনোদিন আমার চোখের সামনে দেখতে না পাই। আমার মতো আর কাউকে আমি ধর্ষিত হতে দিব না। রাসেল রিয়ার কথা শুনে কপালে হাত দিয়ে বলল, লক্ষ্মী বোন আমার, তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব দেখে নিব। রিয়ার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। সত্যি কি আমি এত বড় অপরাধ করে ফেলেছি? হয়তো। রিয়া চলে যাচ্ছে, আমি পিছন ফিরে ডাক দিয়ে বললাম, যদি কখনো আমার উপর একটু মায়া লাগে, আমার কথা মনে হলে আমাকে মাফ করে দিও। জানি আমি তোমার কাছে মাপ পাওয়ার যোগ্য না, এরপরও বলছি, তোমার হাত পায়ে ধরে মাফ করে দিও। রিয়া আর পিছন ফিরে তাকিয়ে দেখলো না। খুব খারাপ লাগলো, কান্না করতে ইচ্ছা করছে। রাসেল আমার কাছে এসে বলল, তোর শরীরে 3 টুকরো করে মাছকে খাওয়াবো, রেডি তো তুই? আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম, এখনো বাঁচিয়ে রাখছিস কেন? মেরে ফেল, আমি তো মরার জন্য তৈরি আছি। রাসেল বলল, একটা নিউজ আমার কানে এসেছে। আমি বললাম, আমার মৃত্যুর নিউজ? রাসেল বলল, সে তো মারবই, তুই নাকি তানিয়াকে বিয়ে করতে চাইছিলি। আমি বললাম, বেঁচে থাকলেও তো ওকে আমি বিয়ে করতাম না, আর তাছাড়া ও একটা বলতে গিয়েও আর বললাম না। রাসেল বলল, নষ্টা মেয়ে, তাই তো বলবি? আমাকে চুপ থাকতে দেখে রাসেল বলল, সেই দিন তানিয়ার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার, আর ভাগ্যের কি মিল দেখ, ও আমার এক ফ্রেন্ডের ছোট ভাই, ওর থেকে সব জেনে নিয়েছি তুই নাকি তানিয়ার বয়ফ্রেন্ড আর হবু জামাই। আমি বললাম, আমি এসব শুনে কি করব? রাসেল বলল, বেঁচে থাকতে চাস? আমি বললাম, না, আমাকে মেরে ফেল, এটাই বেটার হবে। রাসেল বলল, লাস্ট একটা সুযোগ দিলাম, বেঁচে থাকতে চাস কিনা বল। যা হয়েছে কষ্ট আমিও পেয়েছি, তোকে মারলে তো আমার বোনের সম্মান আর ফিরে আসবে না, তাই শেষ একটা সুযোগ আমি তোরে দিতে চাই, চিন্তা করে দেখ। আমি একটা মুচকে হাসি দিয়ে বললাম, কার জন্য আমি বেঁচে থাকবো, যেখানে আমি এত বড় একটা অপরাধ করে ফেলেছি? এটা শোনার পরও কি ওরা আমাকে মাফ করবে? কখনো না। আর কার জন্যই বা বাঁচবো, যাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিস সে? রাসেল বলল, আমার রাগ উঠলে তোরে জ্যান্ত কবর দিয়ে ফেলবো, সাবধান, আমার বোনের নাম আর দ্বিতীয়বার মুখে আনবি না। রাসেলের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। রাসেল আবার আমার দিকে তাকিয়ে বলল, সত্যি করে বল, তুই কি চাস? বেঁচে থাকবি নাকি মরে যেতে চাস? আমি বললাম, এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইলো না, সবাই তো আমাকে একা করেই চলে গেছে, এর থেকে আমাকে মেরে ফেল, এটাই ভালো হবে। রাসেল বলল, একটা খুশির খবর দিব তোরে। আমি বললাম, দুঃখের সময়ে আর সুখের হাসি হাসতে চাই না, মেরে ফেল আমাকে। রাসেল হাতে ইশারা করতেই 5 জন পুলিশ আমাকে ইচ্ছে মতো যেভাবে পারে সেভাবে মারছে। দূর থেকে রাসেল দাঁড়িয়ে বলল, মরার যন্ত্রণা খুব কঠিন না রে? আমার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এরপরও রাসেলের দিকে তাকিয়ে বললাম, আমার মতো যেন আর কারো এই অবস্থা না হয়। নিজের ইচ্ছেই আজকে নিজেই মারা যাচ্ছি, কারণ কি জানিস, এই পাপের বোঝা মাথায় নিয়ে আর বাঁচতে পারবো না। খুব অসহায় রে আমি, খুব করে কান্না পাচ্ছে, মনের ভিতরটা ছটফট করছে। কি করছে আমি? আসলেই মানুষ একটা কথা ঠিকই বলতো, সত্য কোনোদিন মাটি চাপা থাকে না, একদিন না একদিন সত্য প্রকাশ হবেই, শুধু সময়ের অপেক্ষা। আসলে সময়ের খেলা খুব আজব, কারো সময় যায় না আর কেউ সময় পায় না। যত সময় যাচ্ছে আমার কষ্ট বেড়েই চলছে, হাত পা নাড়াতে পারছি না, আর শরীরে সবটুকু শক্তি শেষ হয়ে গেছে, ঘাটটাও আর সোজা রাখতে পারলাম না শক্তির অভাবে। মাথা টেলিয়ে চেয়ারে পড়লাম। চোখ বন্ধ হওয়ার আগে শুধু এটাই দেখলাম, একজন মোটা করে বৃদ্ধ লোক লম্বা একটা তোলাওয়ার হাতে নিয়ে রুমে প্রবেশ করলো। তবে ওনার গায়ে সেনাবাহিনীর পোশাক। হয়তো রিয়ার বাবা। আপনা আপনি চোখ বন্ধ হয়ে গেল।